সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমাদের আমি 12 ক্লাস নিয়ে এলাম। 11-এর সেমিস্টার এক্সাম চলছে এখন। তো 11-এর যতটা পেরেছি শেষ করেছি মোটামুটি। ফার্স্ট সেমিস্টার 1-এর একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার বাদ দিয়ে শেষ করে দিয়েছি। আপাতত সেমিস্টার 2-এর জন্য আমরা স্টার্ট করবো। 11-এ যারা 12 রয়েছে তাদের আলোর প্রতিফলনের ফার্স্ট পার্ট অবধি করানো ছিল, তারপর থেকে বাকি ছিল শুরু করছি তোমাদের জন্য। সামনে তোমাদের এক্সাম আসছে, আর আশা করি এতদিনে তোমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছে। এবার আলো আর মডার্ন এটা করলেই তোমাদের সিলেবাস শেষ। তো তোমাদের সিলেবাসের সাথে আমিও সিলেবাসটা শেষ করার চেষ্টা করছি। তো আমরা আলোর ফার্স্ট পার্ট, আলোর প্রতিফলনের 1 থেকে 10 করেছি। এর ডেসক্রিপশনে তো আছেই, আই বাটনে আসবে, তারপরে তুমি প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। তাছাড়াও তুমি আমার চ্যানেল খুঁজলেই পেয়ে যাবে। পার্ট 1টা, পার্ট 2টা এখন করো, ঠিক আছে? পার্ট 2-র জন্য আমরা আবার একটু থিওরিগুলো বলে দিই, টুকটাকগুলো আগেরটাতে বলেছিলাম, আবারটাতে বলে দিই একবার করে একটু আরও শর্টে। এখনও আমরা মানে এখানে ব্যাপারটা হলো অবতল দর্পণ আর উত্তল দর্পণ পড়বো। এবার অবতল দর্পণ আর উত্তল দর্পণের স্পেসিফিক ব্যাপারটা তো জানোই, আগেরটাতে বলেছি, এখন একবার রাখছি। এটা হলো অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণের এই হলো প্রধান অক্ষ, এই হলো মেরু, ঠিক আছে? এই হলো ফোকাস, আর এই হলো তোমার বক্রতা ব্যাসার্ধ। এবার এখানে বস্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, তার পরিপ্রেক্ষিতে প্রতিবিম্ব বিভিন্ন জায়গায় হতে পারে। যদি দর্পণে এপারেই হয় তাহলে সৎ, ওপারে হলে অসৎ। দর্পণে যদি এপারে হয় তাহলে মনে রাখবে, দেখো ইউটা অলওয়েজ নেগেটিভ। কী বললাম? ইউ অলওয়েজ নেগেটিভ, কারণ দর্পণে এপারেই হবে। ভিটা মে বি পজিটিভ অর নেগেটিভ। কখন পজিটিভ কখন নেগেটিভ বলো? পজিটিভ তখন হবে পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ কখন হবে বলো? পজিটিভ হবে যখন তোমার যখন ভিটা এদিকে তৈরি হবে, মানে অসৎ বিম্বের ক্ষেত্রে, আর সৎ বিম্বের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ হবে। ফোকাস দেখতেই পাচ্ছ, এফ, ফোকাস দূরত্ব এফ অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে? থাকে, ওকে, নেগেটিভ। এবার আর কি, এই তো। আর সম্পর্ক কি? 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এই তো। আর এম ইকুয়াল টু কি? এম মানে হলো বিবর্ধন, I/O, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস v/u। ওকে, চলো এইটুকু ভিত্তির উপর আমরা করেছি প্রবলেমগুলো। আচ্ছা, এই প্রবলেমটা এর ভিত্তির উপরে হয়ে যাবে। আবার নেক্সট যখন আমাদের লাগবে সেগুলো আবার একটা করে করবো। এটা হলো অবতল দর্পণে এইটুকু ইনফরমেশন আপাতত লাগবে। আর একটা নেক্সট যখন লাগবে সেটা হলো একটু বলেই দিই, সেটা নিউটনস ইকুয়েশন হলো xy ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা হলো নিউটনস ইকুয়েশন। হ্যাঁ, এটা কি? এখানে এক্স আর ওয়াই হলো, এক্স হলো ফোকাস থেকে বস্তু দূরত্ব, ফোকাস থেকে বস্তু দূরত্ব মানে ইউ মাইনাস এফ। এটা হলো এক্স, মানে মনে করো বস্তুটা এখানে আছে, তাহলে এটা ইউ। ফোকাস থেকে এটা কত? তাহলে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি? ইউ মাইনাস এফ। আর ওয়াইটা হলো ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। সাপোজ এখানে প্রতিবিম্ব দূর রয়েছে, তাহলে প্রতিবিম্ব দূর ভি, আর এটা এফ, তাহলে ভি মাইনাস এফ, এটা হলো তোমার ওয়াই। এই হলো এক্স আর ওয়াই। নিউটনের ইচ্ছা, বিজ্ঞানী বলে কথা, উনি তার সমীকরণে এক্স আর ওয়াই দিয়ে করেছিলেন এবং দেখিয়েছিলাম প্রমাণ করে যে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। থিওরিটাতে তোমাদের রয়েছে, পড়ে নেবে। সেখানে এক্সটা কি? এক্সটা হলো প্রতিবিম্ব বস্তুটা দূরত্ব ফ্রম দ্য ফোকাস, আর ওয়াইটা কি? প্রতিবিম্ব দূরত্ব ফ্রম দ্য ফোকাস। আমরা মেরু থেকে সব ক্যালকুলেট করে এইসব, এটা উনি ফোকাস থেকে করেছিলেন, এই আর কি। এটা আমাদের একটু পড়তে হবে। আচ্ছা, তারপরে বিবর্তনের আরও টাইপ আছে। যদি একটা হয় অক্ষীয় বিবর্তন এম ড্যাশ, সেটা হয় হলো তোমার এ ড্যাশ বাই এ, যেখানে এ ড্যাশটা হলো তোমার বস্তুর ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল, আর এটা হলো বস্তুর ক্ষেত্রফল। আর একটা বিবর্তন হয় যেটাকে বলে অক্ষীয় বিবর্তন এম ডাবল ড্যাশ, সেটা ইকুয়াল টু হয় v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u2 মাইনাস u1, বা u1 মাইনাস u2 করতে পারো, তোমার ধরার উপরে ভিত্তি করছে। মানে এক কথায় বস্তু দুটোর মধ্যে গ্যাপ, ওটা কি বই কি দিয়ে করেছে দেখেন একটু, 1 দিয়ে করেছে, তাহলে 1 দিয়ে করছি। তাহলে ফার ডিস্টেন্সটাকে 1 ধরবো আর কাছেরটাকে 2 ধরবো, 1 2, ঠিক আছে? v1 মাইনাস v2 বা u1 মাইনাস u2, এটা হলো অক্ষীয় বিবর্ধন, ঠিক আছে?
এইটার উপর ভিত্তি করে আমরা কাজ করি। অক্ষীয় বিবর্ধন কনসেপ্টটা, আচ্ছা ক্ষেত্রীয় বিবর্ধন কনসেপ্টটা কি, মানে যেমন আমরা শুধু দৈর্ঘ্য নিই, দৈর্ঘ্যটা কথা বললো, তেমন যদি প্রস্থটাও নিই, প্রস্থটা কথা বললো, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল কথা বললো, তাই না? দৈর্ঘ্য ছিল 1 হয়ে গেল আর 1, তাহলে যেটা হয়ে গেল সেটা ডিভাইড আগের দৈর্ঘ্য হলো রৈখিক বিবর্ধন। প্রস্থ ছিল 1 হয়ে গেল আর 1 প্রতিবিম্বের ক্ষেত্রে, তাহলে প্রতিবিম্বের প্রস্থ বাই প্রস্থ মানে সেই কী বলবো ওটাকে, দৈর্ঘ্য বিবর্ধন বা মানে কি বলছিলাম, রৈখিক বিবর্ধন। এবার দৈর্ঘ্য আর প্রস্থ মিলে হয় ক্ষেত্রফল, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর প্রস্থ মিলে ক্ষেত্রফল, তাহলে ওই প্রতিবিম্বের ক্ষেত্রফল আর বস্তুর ক্ষেত্রফলের অনুপাত থেকে বলবো ক্ষেত্রীয় বিবর্ধন। আর এই কনসেপ্টটা হলো এরকম যে দর্পণে যদি বস্তুটা অক্ষ বরাবর অবস্থান করে, মনে করো এটা বস্তু আর এটা মনে করো তার প্রতিবিম্ব, সাপোজ এরকম হবে না, আগে পরে হবে, ফোকাস পরে হবে না, তাহলে বস্তুটার দুটো মাথার ডিস্টেন্স আলাদা, এটা দূরেরটা এটা দূর, এটা হলো u1 এটা u2, আর এখানে যদি বলি এটা v1 এটা v2। এই যে ডিস্টেন্সগুলো, এদের মাঝখানের যে গ্যাপ, এদের মাঝখানের যে দূরত্ব, এই দূরত্বের অনুপাতগুলোকে বলা হয় ক্ষেত্রীয় বিবর্ধন। খেয়াল থাকবে, এইটুকু অনুদৈর্ঘ্য বিবর্ধন। হ্যাঁ, এইটুকু টপিকের উপর ভিত্তি করে আমরা প্রবলেমগুলো করাই। যদি এরপরে উত্তল দর্পণ আসবে, যখন উত্তল দর্পণ আসবে তখন উত্তল দর্পণের কনসেপ্টটা বলছি, এটাকে বলে দিই, বলে দিচ্ছি। উত্তল দর্পণের কনসেপ্ট হলো, যদি উত্তল দর্পণের কনসেপ্টটা নিই, তাহলে এদিকে হবে তোমার ফোকাস অ্যান্ড তোমার বক্রতা কেন্দ্র, কিন্তু বস্তু তো এই সাইড থেকে আসবে, দর্পণ এই পাশেই হবে, তো এক্ষেত্রে ইউ তো নেগেটিভই হবে, অসুবিধা নাই, তবে ভি অলওয়েজ পজিটিভ, ভেতরে তৈরি হবে, অসৎ হবে, এফ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, আর অলওয়েজ পজিটিভ। সমীকরণ 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এই কেসেও সেম টু সেম। ব্যাস এইটুকু ফর্মুলাগুলো যদি তোমার হাতের কাছে থাকে, তাহলে তুমি ইজিলি প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবে। জাস্ট সাইন কনভেন্সটাগুলো যদি ঠিকঠাক করতে পারো। সাইন কনভেন্স আগেও বলেছি, আবার বলছি, কখন ইউজ করবে, যখন দেখবে তোমার সাইনটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কোথায় অবস্থান মানে জানতে লাগবে, প্রতিবিম্বটা উত্তল না অবতল বলতে লাগবে, বা মানে সবসময় 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই সমীকরণে সবসময় সাইন কনভেনশন করতে হবে। এই n ইকুয়াল টু যে -v/u, এই ক্ষেত্রে সাইন কনভেনশন যদি শুরুর দিকে থাকে m বের করা, যেখানে শুধু v এর বা u এর যে কোনো কিছু মানটা বেরাচ্ছে বা m এর মানটা ইম্পর্টেন্ট, সেসব ক্ষেত্রে কিন্তু সাইন কনভেনশন করতে হয় না, ঠিক আছে। এই সাইন কনভেনশনগুলো যদি বুঝে নাও, তাহলে আর কোনো চাপ নেই। এই দুটোর মধ্যে বারবার আগেটাতে বলেছি, এখানে আবার বললাম, এটাতে অলওয়েজ সাইন কনভেনশন করতেই হবে তোমাকে দর্পণ দেখে, আর এটা বসানোর পর, আর এটাতে তোমাকে সবসময় সাইন কনভেনশন করতে হবে না, ঠিক আছে। চলো তো শুরু করছি আজকে আমাদের প্রথম প্রবলেম। সো গাইস, 11 নম্বরটা কী বলছে দেখো, 5 সেন্টিমিটার দীর্ঘ একটা বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণে, দিশদা অবতল দর্পণের সামনে রাখা হয়েছে, ঠিক আছে। এগুলো নয় কিন্তু, হ্যাঁ নর্মাল, এটা কিন্তু অক্ষীয় বিবর্ধনের জন্য আঁকা নর্মাল ক্ষেত্রে। হ্যাঁ, যদি আটা আঁকি এখানে এফ অ্যান্ড সি, এইসব জায়গাতে কোথায় গেছে 5 সেন্টিমিটার 40 সেন্টিমিটার বর্গ ওটা সামনে 2 মিটার দূরত্বে রাখা হয়েছে, সাপোজ এইসব জায়গাতে রাখা হয়েছে, ঠিক আছে। চলো তো ভালো কথা, প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, মানে তাহলে কী কী দেওয়া আছে দেখে নে ভাই। 5 সেমি দীর্ঘ বস্তু, মানে বস্তুর সাইজ দেওয়া আছে ও ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আচ্ছা, বস্তুকে 40 সেমি বক্রতা বিশিষ্ট একটা অবতল দর্পণের সামনে রাখা হয়েছে, মানে আর দেওয়া আছে 40 সেমি। অবতল দর্পণের সামনে 2 মিটার দূরত্বে রাখা হলো, মানে ইউ দেওয়া আছে 200 সেমি, 2 মিটার এগুলো 200 সেমি করে দিলাম। হ্যাঁ, প্রতিবিম্বের দৈর্ঘ্য আই আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা জানি এম ইকুয়াল টু I/O ইকুয়াল টু V/U। অবশ্যই সাইন দরকার নেই, কারণ আমার এখানে ভিটা মানে কি বলবো, আমার আয়ের সাইজটা লাগবে, আয় কোন দিকে কি এরকম কোনো প্রশ্ন করেনি। তো আমার এখানে আবার এই ভিটা যেহেতু আমার প্রয়োজন দেওয়া নাই, তার জন্য আমাকে আবার ইউজ করতে হবে কি 1/u প্লাস 1/v ইকুয়াল টু কী হয় ভাই 1/f অর আর 2/r, ঠিক আছে। f ইকুয়াল টু r/2, তো 2/r। তো এখানে যদি সাইন কনভেনশন সহজ যদি বসাই, তাহলে 1/u, তো কত, u হলো 200, এবার যেহেতু u অলওয়েজ নেগেটিভ, সো -200 প্লাস 1/v, ভিটা বেরাবে অটোমেটিক, প্লাস মাইনাস যাই হোক না কেন। এবার 2/r, আর কি
আর 40, এবার আর কোন দিকে অবতল দর্পণের ক্ষেত্রে নেগেটিভ, তো -40 ক্যালকুলেট করো অ্যান্ড ভি বের করো। তাহলে এখান থেকে যদি দেখো তাহলে 1/v ইজ ইকুয়াল টু বেরোচ্ছে -2/40 প্লাস 1/200, দ্যাট ইজ ইকুয়াল টু 2 দিয়ে 20 দুগুণে 40, তাহলে 20 আর 200 লসাগু যদি নিই তাহলে 20, 200 যদি নিই তাহলে 2 দিয়ে 10, 100, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0, 2 দিয়ে 1 10, তা 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 5 200, ঠিক আছে, বড়টা পেয়ে যেতে পারতাম, এটা করে দেখালাম 200। তাহলে 20 দিয়ে করতে গেলে 200 করতে কত হয় 10 হয়, তাহলে -10 প্লাস 200 দিয়ে করতে গেলে 1 হয়, তাহলে -10 প্লাস 1 মানে -9/200, দ্যাট ইমপ্লাইজ ভি ইজ ইকুয়াল টু -200/9। এটা হয়ে গেল ভি এর মান। ক্লিয়ার, কমপ্লিট ভি এর মান। আচ্ছা, ভি এর মান যেই বেরিয়ে গেল তাহলে এখানে তুমি যদি বসিয়ে দাও আই কত বের করবো, ও কত 5 ইকুয়াল টু ভি কত 200/9। দেখো এখানে কিন্তু চিহ্ন দেওয়ার দরকার নাই, চিহ্ন দিতে গেলে তোমার ভি এর ইনফরমেশান এখান থেকে পেয়ে গেছি। এবার আয়ের ইনফরমেশান বলতে শুধু মান চেয়েছে যে কত দৈর্ঘ্য নির্ণয় করো, এটা পজিটিভ না নেগেটিভ, মানে ওপরে তৈরি হবে না নিচে তৈরি হবে দরকার নেই। যদি তুমি করো বা সাইন কনভেনশন কোনো ব্যাপার হবে না, কিন্তু দরকার কি যেটা দরকার নেই সেটা করবো না, কারণ অনেক ক্ষেত্রে করতে হবেই না। এই ক্ষেত্রে করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই, কিন্তু এম বের করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইন কনভেনশন আমাদের দরকার নেই। ভালো করে প্রশ্নটা পড়ে দেখবো যে এম মানে এম এর মানের সাথে কি দর্পণের পরিচয় বা বস্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এইসব ইনফরমেশন লাগছে কিনা, সেই সব ক্ষেত্রে কিন্তু সাইন কনভেনশন করতে হবে। 200/9 বাই কত বি বাই কত ইউ কত 200, তাহলে 200/9 ইন্টু 1/200, 200 কেটে গেল, তাহলে I/5 ইকুয়াল টু 1/9, দ্যাট ইমপ্লাইজ I ইকুয়াল টু 5/9, দ্যাট ইজ ইকুয়াল টু পয়েন্ট ছোটো হচ্ছে না, ছোটো হবে 0.50 করলে 9 9 7 9 63 6 9 54 5 9 45 5 9 45 5 50 আবার 5 9 45 0.55 সেমি, ঠিক আছে। এটা হলো আই। অ্যান্সার কত আছে 11 নম্বর অ্যান্সার আছে 0.55 সেমি, একদম পারফেক্টলি মিলে গেছে, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা, খুবই সিম্পল প্রবলেম, একই ধরনের প্রবলেম, কনসেপ্ট ক্লিয়ার রাখবে। আবার বারবার বলছি এম এর ক্ষেত্রে সাইন কনভেনশন সবসময় করতে হবে না, যখন করতে হবে নিজেই বুঝতে পারবে, বাট 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f এই ফর্মুলাতে কিন্তু সাইন কনভেনশন অলওয়েজ তোমাকে করতে হবে, ঠিক আছে। এইটুকু মাথায় রাখলেই প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবে। চলো নেক্সট 12 নম্বর। এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে একটা বস্তু রাখা হলো। আচ্ছা, মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে, মেরু থেকে নয়, তার মানে নিউটন কাকুর, ঠিক আছে। প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। আচ্ছা, প্রতিবিম্বের বিবর্ধনের ফর্মুলা এম ইকুয়াল টু হয় v/u, তবে এখানে vu দেওয়া নেই, তার বদলে দেওয়া আছে এক্স, আর করসপন্ডিং ওয়াই ভেবে নিতে হবে, ঠিক আছে। তাহলে এক্স হলো ফোকাস থেকে, তার মানে নিউটনের সমীকরণ থেকে, হ্যাঁ। তো আমরা কি জানি বলো, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, যে এক্সটা হলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি ওয়াই ইকুয়াল টু দাঁড়াবে এফ স্কোয়ার বাই এক্স, ওকে। আবার এখানে যদি আমরা ভি আর ইউ এর মানটা ইন টার্মস অফ এক্স দিয়ে করি, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এক্স ইকুয়াল টু ইউ মাইনাস এফ হলে, আর ওয়াই ইকুয়াল টু ভি মাইনাস এফ হলে ভি ইকুয়াল টু হবে ওয়াই প্লাস এফ, আর ইউ ইকুয়াল টু হবে এক্স প্লাস এফ, ওকে। তার মধ্যে ওয়াই এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে এফ স্কোয়ার বাই এক্স প্লাস এফ বাই এক্স প্লাস এফ, এখান থেকে যদি আমি এফ বাই এক্স কমন নিয়ে নিই তাহলে এখানে বাঁচবে এফ প্লাস, যদি এখানে এক্স নাই তাহলে এফ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এফ, তাহলে দুটো সেম জিনিস কেটে গেল, তাহলে উত্তর হলো এফ বাই এক্স। তাহলে বিবর্ধনের মান কি, এম ইকুয়াল টু এফ বাই এক্স, ওকে। সিম্পল প্রবলেম, নিউটনস লয়ের মানে নিউটনস অ্যাপ্লাই করে হওয়া প্রথম একটা প্রবলেম। চলো নেক্সট 13 কি বলছে, সূর্য যার ব্যাস ডি, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের মেরুতে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে দর্পণ কর্তৃক সৃষ্ট সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত। আচ্ছা, কেসটা হলো এটা যদি তোমার অবতল দর্পণ হয়, এটা যদি তার প্রধান অক্ষ হয়, এটা যদি এফ হয় আর এটা যদি আর হয়,
সূর্য কোথায় হবে? সূর্য থাকবে অসীমে, অসীম দূরে তো কল্পনা করে না সূর্য, অসীম বেগ মানে এর সাপেক্ষে, যেটাতে ডি বলে দিয়েছে, এটা আবার ডি বলে দিয়েছে, এটা মানে বহু দূরে আছে কিন্তু। হ্যাঁ, এবার অসীম থেকে আসা জানি এটা সূর্য, হ্যাঁ সূর্য যেটা কোথায় আছে আর দূরে, আর থেকে দূরে না কিন্তু, এটা বহু দূরে আছে অসীম। এবং আমরা জানি অসীম থেকে আসা কোনো বস্তু, আচ্ছা আগে গল্প অনুযায়ী কী বলছে, দর্পণের ফোকাস দেবো এফ অবশ্যই। এবার দর্পণের মেরুতে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এখান থেকে যদি একটু রশ্মি মেরুতে মারি তাহলে মেরুতে এটা হবে থিটা, তাহলে আবার সেটা থিটা কোণে ফেরত যাবে। ওকে, কারণ মেরুতে কোনো কিছু ড্রপ হওয়া মানে অবিলম্বের মানে 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 কী বলবো, লম্বভাবে ড্রপ হওয়া, সরি মানে মানে এই প্রথম অক্ষরটা অবিলম্ব, তাহলে অবিলম্ব সাপেক্ষে থিটা হলে এটাও থিটা হবে, আপাতন কোণ প্রতিফলন কোণ তো সমান হয় না। সো আচ্ছা, আরেকটা কথা বলে দিই, অসীম থেকে যদি কোনো রশ্মি আসে তাহলে তার প্রতিবিম্ব তৈরি হয় কিন্তু ফোকাস তলে, তাহলে এটা হবে প্রতিবিম্ব। ক্লিয়ার? এটা কী হবে? প্রতিবিম্ব। তাহলে এটা যদি বস্তু হয় তাহলে এটা তার হবে প্রতিবিম্ব, যেটা ফোকাস তলে তৈরি হয়েছে। ওকে, তাহলে ও হলো তোমার ডি, ও মানে অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এবার ও ডি, আর এইটা হলো ইউ, যেটা অসীম অ্যাকচুয়ালি, ইউ আকারে রাখলাম, অনেক দূরে আছে, এটা হলো ইউ। আর এটা থিটা হলে, এবং থিটাটা খুবই স্মল হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি না ট্যান থিটা ইকুয়াল টু ডি বাই ইউ, বলতে পারি সেখানে থিটা খুব স্মল, ট্যান থিটা ইকুয়াল থিটা ইকুয়াল টু ডি বাই ইউ, ঠিক আছে? দ্যাটস মিন এখান থেকে আমি বলতে পারি ডি ইকুয়াল টু ইউ থিটা ইন্টু ইউ থাকলো, বা ডি বাই ইউটা রাখলাম, হলো। আচ্ছা, এবার আমি আসি, তোমাকে যেটা আমাকে বের করতে দিয়েছে প্রতিবিম্বের ব্যাস, তার জন্য আমি যদি এটা ইউজ করি যে বিবর্ধন এম ইকুয়াল টু কী হয়, ভি বাই ইউ ইকুয়াল টু হয় আই বাই ও, তাহলে এখান থেকে যদি আমরা কী বের করবো, আই বাই করবো, তাহলে আই ইকুয়াল টু নাথিং বাট ভি বাই ইউ ইন্টু ও, মানে ভি বাই ইউ ইন্টু ডি, আবার ডি বাই ইউ মানে থিটা, তাহলে ভি ইন্টু থিটা, আবার ভি মানে কি, প্রতিবিম্ব ডিস্টেন্স, আর আমরা জানি অসীম থেকে আসা রশ্মি কোথায় প্রতিবিম্ব তৈরি করে, ফোকাস তলে, তাহলে তার প্রতিবিম্ব দূরত্ব কত, এফ, তাহলে এফ ইন্টু থিটা, মানে ভি ইকুয়াল টু নাথিং বাট এফ, ঠিক আছে? যেহেতু ভি ইকুয়াল টু এফ আর ভি বাই ডি বাই ইউ ইকুয়াল টু থিটা, তাহলে এখান থেকে বলতে পারি ভি ইন্টু থিটা বা এফ ইন্টু থিটা, তাহলে আয়ের সাইজ কী হবে, নাথিং বাট এফ থিটা। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা আবার বলবো, অসীম দূরত্বে সূর্য আছে, সেখান থেকে মেরুতে কোণ করলো থিটা, মেরুতে কোনো লাইট ড্রপ হওয়া মানে মনে রাখবে সেটা অবিলম্বটা অলরেডি প্রধান অক্ষটাই, তাহলে প্রধান অক্ষ হিসাবে থিটা হলে প্রতিফলন কোণ থিটা হয়। এবং আমরা জানি অসীম থেকে কোনো রশ্মি যদি আসে তাহলে তারা ফোকাস তলে মিট করে, যদি রশ্মি গুচ্ছ নিয়ে আমরা একটা নিয়ে দেখেছি, সেটা ফোকাস তলে আমি প্রতিবিম্বটা দেখিয়ে দিলাম একবারে, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে, ফোকাস তলে, মানে ফোকাসের ওপর, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব হবে এফ, তাহলে ভি ইকুয়াল টু এফ। এবার আমরা জানি এম ইকুয়াল টু ভি বাই ইউ ইকুয়াল টু আই বাই ও, সেখান থেকে আই ইকুয়াল টু ভি বাই ইউ ইন্টু ও মানে ডি, তাহলে ডি ভি ইন্টু ডি বাই ইউ, আবার ডি বাই ইউ এখান থেকে প্রমাণ করে দিলাম যে ডি বাই ইউ ইকুয়াল টু থিটা, সো এখান থেকে হয়ে গেল ভি ইন্টু থিটা, ভি মানে এফ, এফ ইন্টু থিটা, তো আই হবে এফ ইন্টু থিটা। ওকে, অ্যান্সার আশা করি মিলে গেছে। চলো নেক্সট 14 নম্বরটা কী বলছে দেখো, এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের অক্ষ বরাবর এফ বাই 3 দৈর্ঘ্যের একটা সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। আচ্ছা, ব্যাপারটা এখানে দর্পণে কিন্তু অক্ষ বরাবর স্থাপিত রয়েছে, ঠিক আছে? তো দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে যদি সৎ বিবর্ধিত আর দণ্ডটিকে স্পর্শ করে থাকে বা আছে, তাহলে বিবর্ধনের মান কত? তাহলে কেসটা ভালো করে বুঝতে হবে। এটা মনে করো অবতল দর্পণ, ঠিক আছে? এটা প্রধান অক্ষ, এটা মেরু, এটা ফোকাস, আর এটা আর বক্রতা ব্যাসার্ধ, যেটা আর ইকুয়াল টু আবার হয় 2f। ওকে, এইবার ভালো করে ব্যাপারটা বুঝো যে বস্তুটা এমন জায়গায় আছে যে প্রতিবিম্বটা কী হবে, সৎ হবে। আচ্ছা, আবার মানে এটা কি দণ্ড শুয়ে আছে, মানে অক্ষ বরাবর আছে, হ্যাঁ, সৎ হবে, বিবর্ধিত হবে। সৎ বিবর্ধিত কখন হয়? অবশ্যই আর এফের মাঝে থাকলে হয়। আচ্ছা, আবার দণ্ডটিকে স্পর্শ করে থাকতে হবে। আবার এটা আমরা জানি যে কোনো কিছু প্রতিবিম্বটা বস্তুকে স্পর্শ করে কখন থাকে, যখন বস্তুটা এক্স্যাক্টলি আরে থাকে। লম্বার ক্ষেত্রে আমরা জানি যদি আরের ক্ষেত্রে বস্তু থাকে এইভাবে, তো আরের নিচে স্পর্শ করেই থাকে। তাহলে এক্ষেত্রে বস্তুটা এমন হবে যেটা যেহেতু শুয়ে আছে বস্তুটার এক প্রান্ত যাতে আরে থাকে। কেসটা এরকম দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। বস্তুটা এটা যে আরকে টাচ করে বস্তুটা আছে, একদম এফ পর্যন্ত না যাবে না, এফের আগে এইটা হলো বস্তু এবং এইটা তার প্রতিবিম্ব।
বুঝতে পারলে? এটা আর, এটা হলো বস্তু আর এটা হলো তার প্রতিবিম্ব। ঠিক আছে, আমরা লম্বা বস্তুর ক্ষেত্রে দেখেছি বস্তু তার প্রতিবিম্ব উল্টো। এবার যেহেতু এটা অক্ষ বরাবর মানে বস্তুটা শুয়ে আছে, অর্থাৎ প্রতিবিম্বটার এটার এই প্রান্তটার প্রতিবিম্ব এই প্রান্তেই তৈরি হয়েছে, ওকে, কিন্তু এই প্রান্তটার প্রতিবিম্ব উল্টে গেছে এবং আকারে বড় হয়েছে, বিবর্তিত হয়েছে। যে প্রান্তটা আরে রয়েছে সেই প্রান্তটা কিন্তু স্পর্শ করে রয়েছে। অক্ষীয় বিবর্ধন যারা জানো, এই যে অক্ষীয় বিবর্ধন m = v1 - v2 বা u1 - u2, এই ফর্মুলাতে আমরা কি দেখেছিলাম যে বস্তুটা এবার অক্ষ বরাবর আছে। আমরা সাধারণত যে বিবর্ধনগুলো চেক করেছি জাস্ট বস্তুটাকে 1D ধরে নিয়েছি। বন্ধুদের বস্তুটার ফিগার তো 2D, তার তো দুটো এন্ড রয়েছে, সেই এন্ড দুটোর কথা যদি ভাবি তাহলে তার প্রতিবিম্ব দুটো এন্ড নিতে হবে, তখনই চলে আসে অক্ষীয় বিবর্ধন। সেই অক্ষীয় বিবর্ধনের ক্ষেত্রে বলছে বস্তুটা এমন হবে যাতে বিবর্তিত হয়। বিবর্তিত হওয়া মানে কি, তার একটা প্রান্ত অবশ্যই আর আর এফ এর মাঝে হবে, আবার বস্তুটাকে স্পর্শ করে তাহলে আরেকটা প্রান্ত আরে হবে। এইভাবে আগে ফিগার আউট করতে হবে যে ছবিটা কেমন হবে, তারপরে অঙ্ক ইজি। ছবিটা ফিগার আউট করতে পারলেই খেলা শেষ। তো এই হলো বস্তুটা, এটা কি বস্তু, এটা প্রতিবিম্ব। তাহলে বস্তুটার এটা যদি u1 হয় তাহলে এটা u2, আর তাহলে তার প্রতিবিম্ব এটা হবে v1 আর এটা হবে v2। ওকে, আর দূর বোঝা গেল। তাহলে সেই m ডাবল ড্যাশ যেটা আমরা বের করবো সেটা ইকুয়াল টু ডবল মড অফ v1 - v2, এখানে মড হয় একটা অবশ্যই, বাই মড অফ u1 - u2, এটা আমরা এখন করবো। ওকে, তাহলে আমাকে v1 v2 u1 u2 এইসব ইনফরমেশনগুলো জানতে লাগবে। তার আগে প্রথম ইনফরমেশন দেওয়া আছে যে তোমার যে দণ্ডটা রয়েছে তার দৈর্ঘ্য f/3, তার মানে এইটুকু যে গ্যাপটা সেটা হলো f/3। ঠিক আছে, ওকে। এবার দেখো এই প্রান্তটা যেটা সেটা কিন্তু আর এ এক্স্যাক্টলি আছে, আরে। সো এই প্রান্তটা মানে v2টা, এই v2 যেটা সেটা কিন্তু আমরা বলতেই পারবো ইজিলি এটা কিন্তু আর এর সমান হবে, আবার আর মানে 2f এর সমান হবে, সরি u2টা অ্যাজ ওয়েল অ্যাজ v2টা সেটাও আর এর সমান হবে, দ্যাট ইজ 2f এর সমান হবে। এটা বোঝা গেল v2টা, কারণ v2 আর u2 একই পজিশনে আছে, কারণ তারা একে অপরকে স্পর্শ করে আছে। তাহলে u1টা আমার লাগবে। u1টা কত? u1টা দেখো ভালো করে, u1কে যদি আমরা u1টা, এটা u1 তো এই u1কে যদি আমরা f/3 দিয়ে অ্যাড করে ফেলি তাহলেও কিন্তু আমরা পেয়ে যাব 2ar বা 2f, একই ব্যাপার, এই পজিশনটা পাবো। তাহলে এখান থেকে আমরা u1টা বলতে পারি 2f - f/3, দ্যাট ইজ ইকুয়াল টু 3 লসাগু নিলে 6f - f মানে 5f/3, u1ও পেয়ে গেলাম। তাহলে u2 পেয়ে গেছি, v2 পেয়ে গেছি, u1 পেয়ে গেছি। আর কি লাগবে? জাস্ট লাগবে এবার আমার v1টা কত। এই v1টা যদি বের করতে পারি তাহলে আবার হয়ে যাবে। তো v1 বের করার জন্য যদি আমরা এই ফর্মুলাটাই ফেলি, কি ফর্মুলা, যে 1/u + 1/v = হয় 1/f, ফেলে দিই 1/u। তাহলে u যেহেতু আমি v1 বের করতে গেছি তাহলে u1 নেব 1/u1। এবার u1 কী হয়, u1 হয় অলওয়েজ নেগেটিভ, তাহলে মাইনাস কত u1 বেরিয়েছে 5f/3 প্লাস 1/v, ভিও এদিকেই, v1টাও এদিকেই, তার মানে এটাও নেগেটিভ, তাহলে সরি ভি তো বেরাবে, অটোমেটিক বেরাবে v1টা, তাহলে চিহ্ন দেবো না, যেটা অটোমেটিক বেরাবে। আর 1/f, এফটাও এদিকে, তাহলে -f। তো এটা ক্যালকুলেশন করে আমাদের আগে v1টা বের করতে হবে। তো কী করি, 1/v1টা রাখলাম ওদিকে, -1/f, আর এটা চলে গেলে প্লাস 3/5f। ঠিক আছে, 3/5f ওদিকে চলে গেল, প্লাস হয়ে গেল। দ্যাট ইজ এখান থেকে 5f যদি লসাগু নিই তাহলে f5 হয়ে গেল, তাহলে -5 + 3, দ্যাট ইজ ইকুয়াল টু -5 + 3 মানে -5 + 3, -5 + 3 মানে হয়ে গেল -2/5f। দ্যাট ইমপ্লাইজ v1 = হলো -5f/2। তাহলে v1টা অটোমেটিক দেখা গেলো মাইনাসই হলো, যেটা হওয়া উচিত, কারণ v1টাই পাশেই হচ্ছে। তাহলে আমার যে ইনফরমেশন হয়ে গেল u1 u2 v1 v2 সব ইনফরমেশন পেয়ে গেলাম। সো ফাইনালি আমরা যদি আমরা m" বের করে নিই, এখানে করছি mod of v1 - v2। v1 কই ভাই, v1 হলো -5/3 5f/2, আর v2 কত, v2 হলো 2f। তাহলে হলো mod of আচ্ছা v1টা কোথায়, v1টা এখানে, v2টা কোথায়, v2টা হলো 2f। আমরা কিন্তু এটা এই দুটোর মাঝখানে গ্যাপটা চাইছি, মড মানে জাস্ট এই দুটোর মাঝখানে গ্যাপ, দুটোর মাঝখানে গ্যাপ মানে এর জাস্ট আমরা ভ্যালু নেব। কী নেব, জাস্ট ভ্যালু, মড মানে জাস্ট ভ্যালুটা নেব। তাহলে v1টা এখানে আছে, v1 এর মান হলো 5f/2, আর v2 কোথায় আছে 2f আছে। অবশ্যই তাদের মাঝখানে গ্যাপ কিন্তু হবে 5f/2
5f/2 মাইনাস 2f। এবার এখানকার যে চিহ্ন অনুযায়ী মান বসানো হবে না, তাহলে গ্যাপটা এক্স্যাক্টলি বেরাবে না। গ্যাপে v1 তো দূরে, v1 এর মান -5f মানে 5f/2, v2 তো কাছে, তাহলে আবার ওখানে সাইন কনভেনশন করতে হবে। আমার এই দুটোর মধ্যে গ্যাপ বের করা মানে নর্মাল v1 এর মান আর v2 এর মান এর মাইনাস দরকার, ঠিক আছে। ডিভাইডেড বাই u1 মাইনাস u2। u1 কোনটা? u1 অবশ্যই ছোট, u2 বড়, তাহলে আমাকে এখানে মডটা লাগবে, তাহলে আমি বিয়োগটা u2 মাইনাস u1ই করবো, যেহেতু মডটা লাগবে আমার, তাহলে বা u1 মাইনাস u2 করতে পারো, অসুবিধা নেই, কিন্তু শুধু মান নিয়ে করবে, মড করে ওটা প্লাস হয়ে যাবে। u1 কত? u1 এর মান হলো 5f/3 মাইনাস u2 কত? u2 হলো 2f, ঠিক আছে। মাইনাস করে দেখবো কত হচ্ছে, মডটা নিব, তাহলে এখান থেকে 2 the 4f 5f মাইনাস 4f মানে f/2 ডিভাইডেড বাই এখানে 3 লসাগু 3 দুগুণি 6, 6f থেকে 5f বাদ দিলে f/3, শুধু মান নিচ্ছি, হ্যাঁ, f কেটে যাচ্ছে, f/2 উল্টে গেলে 3/f মানে 3/2, তাহলে হোয়াট ইজ দ্য m ডাবল ড্যাশ হবে 3/2, দ্যাট ইজ 1.5, ঠিক আছে। একটু দেখতে হবে মিললো কিনা, আশা করি মিলে গেছে। চলো নেক্সট। 15 4 সেমি দৈর্ঘ্যের বাহুবালা মানে বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাত 30 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। ভালো কথা। বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। একদম পাতি প্রবলেম একবারে। আচ্ছা, কী কী দেওয়া আছে? 4 সেমি দৈর্ঘ্যের ও ইকুয়াল টু 4 সেমি দেওয়া আছে, আর ইকুয়াল টু 30 সেমি দেওয়া আছে, তাহলে এফ ইকুয়াল টু 15 সেমি হয়ে গেল, ইউ ইকুয়াল টু 20 সেমি দেওয়া আছে। ব্যাস, এবার আমাকে বের করতে হবে প্রতিবিম্বের ক্ষেত্রফল। অবতল দর্পণ তো আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, তাহলে 1/u কত ভাই? -20, যেহেতু অবতল দর্পণে সবই মাইনাস, প্লাস যতক্ষণ না ফোকাস পার করে বস্তুটা হচ্ছে ততক্ষণ সবই মাইনাস, 1/vটা বের করছি, 1/f কত? f হলো -15, দ্যাট ইমপ্লাইজ 1/v ইকুয়াল টু -1/15 প্লাস 1/20, দ্যাট ইমপ্লাইজ 60 লসাগু -4 প্লাস 3, that is -1/60, that implies v equal to -60 সেমি। ডান ডান, v বেরিয়ে গেল। কী বের করতে বলো আমাকে? বর্গাকার প্রত্যেকটি প্রতিবিম্বের ক্ষেত্রফল, আগে প্রতিবিম্বের বাহুর দৈর্ঘ্যটা বের করে নিই, তাহলে আমাকে আগে বের করতে হবে i কত। সো উই নো m equal to i/o অনলি মান অ্যান্ড v/u। সো i ও কত ভাই? 4 সেমি, v কত? 60, u কত? 20, 0 0 2 3 60, দ্যাট ইজ i ইকুয়াল টু 12 সেমি। ওকে, তাহলে ইমেজের দৈর্ঘ্য কত? 12 সেমি, অর্থাৎ এরিয়া অফ দ্য ইমেজ ইজ ইকুয়াল টু i স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 12 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 144। যেহেতু বর্গাকার পাত অর্থাৎ প্রতিবিম্ব বর্গাকার হবে, তার ক্ষেত্রে বলা হবে কি? বাহু স্কোয়ার, 144 সেমি স্কোয়ার। নেক্সট 16 কী বলছে? 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের সম্পূর্ণ একটা অবতল দর্পণের সামনে একটা বস্তু রাখলে দ্বিগুণ বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। আচ্ছা, বস্তুটির অবস্থান নির্ণয় করো। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথম কেস যেখানে মানে অবতল দর্পণ অ্যাজ অসৎ বিম্ব, তাহলে অবতল দর্পণ আগে অসৎ বিম্ব গঠিত হয় একটু আগে জানতে হবে। এটা অবতল দর্পণ, তো এটা ফোকাস হয়, আর এটা যদি সি হয় তাহলে ফোকাসের পারে যদি রাখা যায় কোনো বস্তুকে তাহলে এই অসৎ বিম্ব তৈরি হয়, যেটা দর্পণের পেছনে এবং সেটা সোজা হয়, ঠিক আছে, এবং বিবর্তিত হয়। তাহলে ফার্স্ট অফ অল এটুকু শিওর হয়ে গেলি যে এটা অবতল দর্পণের সামনে ফোকাসের আগে তৈরি হবে, ঠিক আছে, ফোকাস আর মেরুর মাঝখানে তৈরি হবে, এটা কনসেপ্টটি আগে বুঝে নিতে হবে। ওকে, চলো নেক্সট। এম এর মান 2, দ্বিগুণ বিবর্তিত m ইকুয়াল টু 2। ওকে, তাহলে v/u ইকুয়াল টু কত? 2। সো এখান থেকে আমরা জানতে পারলাম যে v ইকুয়াল টু হবে 2u, তার মানে বস্তু যত দূরে হবে মানে প্রতিবিম্ব তার থেকে ডাবল দূরে হবে। ওকে, এটুকু জেনে গেলাম। নেক্সট কী বলছে? অবস্থান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এফ এর মান দেওয়া আছে 20, ঠিক আছে, ভালো কথা, অবস্থান নির্ণয় করছি। দেখো এখানে কিন্তু তার মানে এখানে যদি ইউ হয় তাহলে ভি হবে 2u, এখানে ইউ এর মান যদি ইউ হয় তাহলে ভি এর মান হবে 2u, কারণ ভি ইকুয়াল টু 2u। আর এফ কত দেওয়া আছে? এফ দেওয়া আছে 20 সেন্টিমিটার, সব দেওয়া আছে। আমাকে এবার বের করতে হবে যে এই ইউ এর অ্যাকচুয়াল ভ্যালু কত। তো আমরা জানি আবার 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। আমি এটুকু শিওর হয়ে গেছি
যে এটা দর্পণের সামনে তৈরি হবে, এটুকু শিওর তো? শুধু ইউ এর মানটা আমাকে জানতে হবে এক্স্যাক্টলি। অবস্থান বুঝে গেছি, অবস্থান হলো তোমার দর্পণের সামনে ফোকাসের আগে তৈরি হবে, মানে 20 সেন্টিমিটারের কম হবে। তাহলে এক্ষেত্রে থেকে মানে অঙ্কটা পড়েই অপশান দেখলে কিন্তু অনেকটা হয়ে যেত, যদি অপশান থাকতো, এমসিকিউ আকারে থাকতো। যদি এমসিকিউ আকারে নেয় তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। তার জন্য আগে এইটুকু শিওর হয়ে গেলে যে যেহেতু অসৎ প্রতিবিম্ব বলেছে, দ্যাটস মিন পেছনে তৈরি হবে। অসৎ প্রতিবিম্ব কখন হয়? ফোকাস আর দর্পণের বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হলো, হ্যাঁ, তার মানে এটা আর সামনে তৈরি হবে, এটুকু হয়ে গেল। তাহলে এবার এই ক্ষেত্রে দেখো, আমরা এক্ষেত্রে যখন সাইন কনভেনশন করব তখন কিন্তু প্রত্যেকটা সাইনই কনভেনশন করতে হবে, কারণ এখানে ভি বা ইউ কোনোটাই বের করছি না। সবটাই আমি জানি যে ইউ এর মান ইউ, ভি এর মান 2u আর এফ এর মান 20। সবটাই মান বসাবো, বসে ইউ এর জাস্ট মানটা বের করবো। এখানে সাইনটা ইম্পর্টেন্ট না, যেহেতু সাইনটা ইম্পর্টেন্ট না, যে জেনে গেছি সামনে তৈরি হবে, ইউ এর মানটা ইম্পর্টেন্ট। ফলে সাইন কনভেনশন পুরোটাই করতে হবে, পুরো মান এক্স্যাক্ট মান বের করার জন্য। শুধু ভি এ সাইন কনভেনশন করলে চলবে না, করলে কারোটাই করবো না, নইলে সবারটাই করতে হবে, ঠিক আছে? আগের অঙ্কগুলোতে যে ভি এর মানটা আমরা বের করছিলাম, বলে শুধু ইউ আর এফটাকে সাইন কনভেনশন করছিলাম বা ইউ এর মানটা বের করছিলাম। এক্ষেত্রে ইউ এর মান ইউ, ভি এর মান 2u আর এফ এর মান 20। ফলে যদি মানটা বসাই তাহলে সবার মান বসাবো, সবার সাইন কনভেন্স করে বসাবো, এবং ফাইনালি যেটা মান বেরোবে সেটা হলো আমাদের অ্যান্সার। আর মানে দিকটা আমরা কনসেপ্ট থেকে পেয়ে গেছি। সো 1/u কত? -u প্লাস 1/v কত? 2u। আচ্ছা, ভি কিন্তু এখানে মাইনাস হবে না, কারণ দর্পণের ও পাশে তৈরি হবে, ঠিক আছে? দর্পণের পাশে মানে পজিটিভ। ইকুয়াল টু 1/f কত? -20। ওকে, এগুলো যদি সব বসিয়ে দাও তাহলে কী হবে? এখান থেকে 2u যদি লসাগু নিই তাহলে -2 প্লাস 1 ইকুয়াল টু 1/20, মাইনাস অবশ্যই। তাহলে এদিকে -1/2u ইকুয়াল টু -1/20, দ্যাট ইজ 2 দিয়ে এটা 10, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। সো কী দাঁড়ালো? যে 10 সেন্টিমিটার হবে, ঠিকই আছে। যদি 20 সেন্টিমিটার ফোকাস হয় তাহলে 10 সেন্টিমিটারে যদি থাকে, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তাহলে 10 সেন্টিমিটার থাকলে সেটা বিবর্ধিত এবং দ্বিগুণ বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 16। খুবই ইজি, একটু কনসেপ্টটা ভালো করে লাগালে খুব সহজেই সলভ হয়ে যায়, ঠিক আছে? চলো নেক্সট 17। এখান থেকে সব উত্তল দর্পণ অঙ্ক। হ্যাঁ, কোনো উত্তল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3, মানে এখানে m ইকুয়াল টু 1/3, দ্যাট ইজ I/O বা V/U ইকুয়াল টু 1/3, দ্যাট ইমপ্লাইজ V ইকুয়াল টু U/3, দ্যাট ইমপ্লাইজ ইফ U ইজ ইকুয়াল টু U দেন V ইজ ইকুয়াল টু U/3 থাকলো। নেক্সট দর্পণটার ফোকাস দৈর্ঘ্য f ইকুয়াল টু 30 সেমি। ওকে, 30 সেমি। আচ্ছা, এবার আসি উত্তল দর্পণে। উত্তল দর্পণের বস্তু কোনো পজিশন হয় না এবং প্রতিবিম্ব সবসময় মানে সোজা হয়, বস্তুর আকারে ছোট হয় যেখানে থাকে না কেন, এবং সেটা দর্পণ পার করে হয়, ঠিক আছে? দ্যাটস মিন উত্তল দর্পণের ক্ষেত্রে এফ ইউ সবসময় নেগেটিভ, ভি সবসময় পজিটিভ, এফ সবসময় পজিটিভ, আর সবসময় পজিটিভ, একটু খেয়াল রাখবে। তো এবার আমরা বেরিয়ে ফেলি 1/u, আর সমীকরণ সবার সেম, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। মানগুলো বসাও। আচ্ছা দেখো, এখানে দেখো ইউ এর মান আমরা ইউ ধরেছি, ভি এর মান u/3, এফ এর মান 30 সেন্টিমিটার, প্রত্যেকটার মান আমি ধরে নিচ্ছি। সো এক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা সাইন কনভেনশন করতে হবে, এবং যেটা বেরাবে জাস্ট মান বেরাবে, কোন দিকে হবে সেটা কিন্তু আমরা মানে কোয়েশ্চেন পরেই বুঝে নিয়েছি, ঠিক আছে? দূরত্বটা কোন দিক হবে? অবশ্যই বস্তু প্রতিবিম্ব দূরত্ব কী হবে? দর্পণের পেছনে হবে, ঠিক আছে? চলো এবার বসাই 1/u কত? ইউ হলো ইউ অলওয়েজ নেগেটিভ, প্লাস 1/v কত? u/3, যেটা অলওয়েজ পজিটিভ, ভি ইকুয়াল টু 1/f কত? এফ অফ পজিটিভ কত? 30। তাহলে এখান থেকে হলো -1/u প্লাস 3/u ইকুয়াল টু 1/30, দ্যাট ইমপ্লাইজ u -1 প্লাস 3 ইকুয়াল টু 1/30, দ্যাট ইমপ্লাইজ u ইকুয়াল টু 30 দুগুণি 60 সেমি। সো ইউ বেরিয়ে গেল 60 সেমি, যেটা আমার দরকার নেই, আমার তো ভি লাগবে। ভি ইকুয়াল টু হয় u/3, দ্যাট ইজ ইকুয়াল টু 60/3, দ্যাট ইজ ইকুয়াল টু 20 সেমি। বুঝতে পারলে? তাহলে কোথায় বস্তু মানে প্রতিবিম্ব তৈরি হবে? 20 সেমি, সেটা অবশ্যই দর্পণের পেছনে। ওকে, চলো নেক্সট 18 নম্বর। একটা উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব করে তোলো। কোথা থেকে? বস্তু থেকে 30 সেমি দূরে করে তোলো। তাহলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? মানে যদি এটা বস্তু হয় তাহলে এটা প্রতিবিম্ব, এই মাঝখানে গ্যাপটা কত? 30 সেমি, ঠিক আছে? এটা কিন্তু বস্তু থেকে প্রতিবিম্ব মাঝখানে গ্যাপ, হ্যাঁ না, মানে বস্তু দূরত্ব না প্রতিবিম্ব দূরত্ব, এটা বস্তু থেকে একদম প্রতিবিম্ব পর্যন্ত গ্যাপটা হলো 30 সেমি। আর কি বলেছে? বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে হাফ,
that implies v by u equal to half, that implies v is equal to u by 2, that implies if u is equal to u then v is equal to u by 2. ওকে ওকে, আবার একটা বলেছে কি যে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব 30, বস্তু থেকে প্রতিবিম্ব মানে u প্লাস v এই পুরোটা 30 সেমি, ঠিক আছে, u এটা v মিলে 30, that is equal to u plus u by 2 equal to 30, that implies 2 3u equal to 30, 3 10 30, that implies u equal to 20, that implies v is equal to u by 2, 20 by 2, that is equal to 10. তাহলে u আর v এর মান পেয়ে গেলাম, আমাকে বক্রতার সাথে বের করতে হবে, তাহলে এই বের করে নিই, আমরা জানি 1 by u plus 1 by v equal to 1 by f, তাহলে 1 by u কত, u হলো 20, যখন মান বসাবো চিহ্ন সহ -20 প্লাস 1 by v কত 10 প্লাস 10 ইকুয়াল টু 1 by f। এবার দেখো f এর মান বসাচ্ছি না, f এর মানটা পাবো, তাহলে অটোমেটিক পাবো চিহ্ন সহ, তাহলে এখান থেকে 20 লসাগু -2 প্লাস 1 ইকুয়াল টু 1 by f, তাহলে 1 by 20 ইকুয়াল টু 1 by f, অটোমেটিক বেরিয়ে গেল f ইকুয়াল টু +20, +20 মানে অবশ্যই উত্তল দর্পণের পেছনে ফোকাস ধরতে হয়, ঠিক আছে, অর্থাৎ r ইকুয়াল টু 2f, দ্যাট ইজ 2 × 20 40 সেন্টিমিটার। বুঝা গেল, বুঝা গেল, কিছুই না ভাই, এম আর দুটো ফর্মুলা ফেলো আর জাস্ট সাইন কনভেনশন করতে জানো, ইউ আর দ্য বস অফ দিস প্রবলেমস। ঠিক আছে, চলো নেক্সট। একটা উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরত্বে অবস্থিত একটা বস্তুর বিবর্তন কত। আচ্ছা ভাই, এখানে কিন্তু ভাববে না যে বস্তুটা আবার এদিকে আছে, এফ এদিকে মানলাম, এদিকে কোনো এফ টেপ নাই, কিন্তু ব্যাস জাস্ট এটা যদি এফ হয় তাহলে এটা 2f তো এত দূরটা, সেই হিসাবে এত দূরে আছে বস্তুটা। ঠিক আছে ভাই, বস্তুটা কিন্তু উত্তল দর্পণে এদিকেই আছে, কিন্তু তার মানটা মানে বস্তু দূরত্বের মানটা 2f এর সমান। এখান থেকে এটুকু বোঝা গেল যে দর্পণটা যেটা নিচে তার ফোকাসটা এফ। ওকে, তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে ইউ এর মান 2f, ঠিক আছে, ভি এর মান আমাকে বের করতে হবে বিবর্তনের জন্য, আর এফ এর মান কিন্তু এখানে এফ, এটা বুঝে নিতে হবে। যদি মানে বলে দিয়ে থাকে যে বস্তুটা কোথায় আছে, 2f এ আছে, তার মানে এফ এর কম্পেয়ারেই আছে, তাহলে এই দর্পণটার ফোকাস ধরো কিন্তু এফ, এটা ধরে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা ভি যদি বার করতে যাই তাহলে 1 by u প্লাস 1 by v ইকুয়াল টু 1 by f হয়। সাইন কনভেনশন করো, 1 by u কত, u হলো -2f, ঠিক আছে, প্লাস, কারণ বস্তু তো অলওয়েজ নেগেটিভ, প্লাস 1 by v কত, ভিটা তো বের করবো, সেটা সাইন কনভেনশন করবো না, কারণ বের করবো যে জিনিসটা সেটা কোনো সাইন কনভেনশন করতে হয় না। যদি ভি এর মান কিছু বসাতাম তাহলে কিন্তু সাইন কনভেনশন করতে হতো, হ্যাঁ, ইকুয়াল টু 1 by f কত, এফ মানে এফ এ কিন্তু এটা শুধু না, এফ এর মান কিন্তু এফ বের করবো না, কিন্তু এফ এর মান এফ, ফলে এখানে সাইন কনভেনশন করে বসাচ্ছি, এবং আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা কিন্তু পজিটিভ, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা 1 by v করি তাহলে হবে 1 by f প্লাস 1 by 2f, তাহলে 2f লসাগু নিলে 1 by 2 plus 1, that is equal to 3 by 2f, that implies v equal to 2f by 3। তাহলে u তো জানি, তাহলে m equal to v by u, that is 2f by 3 divided by 2f, that is equal to 1 by 3। ঠিক আছে, নেক্সট 20। 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বস্তু 30 সেমি ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটা উত্তল দর্পণে 60 সেমি সামনে রাখা হলো। গঠিত প্রতিবিম্বটির অবস্থান, আকার আর প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, কি কি দেওয়া আছে দেখো ভাই, ও ইকুয়াল টু 3 সেমি, আর ইকুয়াল টু আমাদের বের করতে হবে, আকার হয়ে যাবে বেরিয়ে গেলে। ওকে, নেক্সট, এফ ইকুয়াল টু 30 সেমি ফোকাস, ইউ ইকুয়াল টু 60 সেমি বস্তু, ভিটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি 1 by u প্লাস 1 by v ইকুয়াল টু 1 by f। 1 by u কত, ইউ হলো -60 প্লাস v আমাকে বের করতে হবে, নো সাইন কনভেনশন, অটোমেটিক হবে, f কত 30 প্লাস 30, ঠিক আছে, f কিন্তু উত্তল দর্পণে প্লাস হয়, ঠিক আছে। সো 1 by v ইকুয়াল টু 1 by 30 প্লাস 1 by 60, 60 লসাগু, 2 plus 1, that is 3 by 60, that is 1 by 20, that implies v equal to 20 সেমি, 20 সেমি। ওকে, তো পজিটিভ বেরোলো। সো প্রতিবিম্ব দর্পণের পেছনে 20 সেমি দূরে গঠিত হবে অসৎ সমশিষ্য। হ্যাঁ, দর্পণের পেছনে হওয়া মানে অসৎ আর সমশিষ্য দূরে হয়ে গেল। এবার আকারে আসি,
আমরা জানি m ইকুয়াল টু I বাই ও ইকুয়াল টু v বাই ইউ, দ্যাট মিনস I বাই ও কত 3 ইকুয়াল টু v কত 20 বাই ইউ কত 60, 3 I ইকুয়াল টু 1 সেমি, ঠিক আছে, মানে 1 সেমি, তাহলে 3 সেমি ছিল 1 সেমি হলো, ক্ষুদ্র 1 সেমি দৈর্ঘ্যের, হয়ে গেল সব তথ্য। তাহলে কোথায় তৈরি হবে? প্রথম অবস্থান কি? দর্পণের পেছনে 20 সেমি দূরে। আকার কি? 1 সেমি দীর্ঘ। প্রকৃতি কি? অসৎ সমশীর্ষ আকারে ক্ষুদ্র। সব ডিটেলস হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট। সো গাইস, আজকে শেষ অঙ্ক, অবশ্যই নট লিস্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কি? একটা গোলীয় দর্পণের 60 সেমি সামনে একটা বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হয় হাফ। কোথায় রাখলে বস্তুটাকে বিবর্ধন হবে? 1/3। খুবই সহজ একটা প্রশ্ন। দেখো ভাই, ইউ বলেছে 60 সেমি, ভালো কথা। বিবর্ধন এম বলেছে হাফ, ভালো কথা। অর্থাৎ এম ইকুয়াল টু আমরা জানি ভি বাই ইউ, দ্যাট ইমপ্লাইজ হাফ ইকুয়াল টু ভি বাই 60, দ্যাট ইমপ্লাইজ ভি ইকুয়াল টু 60 বাই 2 30, দ্যাট ইজ 30 সেমি। বি বেরিয়ে গেল, ইউ আর বি বেরিয়ে গেল। এবারে দর্পণটা ফোকাসটা বের করে ফেলি আমরা, তার জন্য আমরা 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই এফ ইউজ করি। ফোকাসটা কনস্ট্যান্ট, পরের কেসেও মানে আমরা যদি বিবর্ধন 1/3ও পাই, বস্তু আর প্রতিবিম্ব তো চেঞ্জ হবে, কিন্তু ফোকাসটা চেঞ্জ হবে না, দর্পণ তো ওটা ইউজ করবো, তাই না? ফোকাসটাকে আমরা একটু বের করে রাখি। তাহলে 1 বাই ইউ কত? ইউ হলো -60 প্লাস 1 বাই ভি কত? ভি হলো +30 ইকুয়াল টু 1 বাই এফ, অটোমেটিক বেরাবে। তাহলে এদিকে 60 লসাগু -1 প্লাস 2 ইকুয়াল টু 1 বাই এফ, দ্যাট ইমপ্লাইজ 1 বাই 60 ইকুয়াল টু 1 বাই এফ, দ্যাট ইমপ্লাইজ এফ ইকুয়াল টু 60 সেমি অটোমেটিক পজিটিভ, ঠিক আছে। উত্তল দর্পণের ফোকাস পজিটিভ হয়, হয়ে গেল, চলে এলো। নাও যদি আমরা ভেবে নিই যে এম হবে এবার 1/3, সেই সময় মনে করো এটা ভি ড্যাশ করে দিলাম, এটাকে ইউ ড্যাশ করে দিলাম, ইকুয়াল টু 1/3। তাহলে এটা শিওর যে ভি ড্যাশ ইকুয়াল টু হবে ইউ ড্যাশ বাই 3। তাহলে ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ আর ভি ইকুয়াল টু ইউ ড্যাশ বাই 3, আর এফ ইকুয়াল টু 60। এরা যদি পুট করে দিই তাহলে আমরা জানি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই এফ। আবার পুট করলাম, তাহলে 1 বাই ইউ এর জায়গায় মাইনাস ইউ ড্যাশ প্লাস 1 বাই ভি এর জায়গায় প্লাস ইউ ড্যাশ বাই 3 ইকুয়াল টু 1 বাই এফ এর জায়গায় প্লাস 60। দেখো এখানে কিন্তু মানগুলো বসাচ্ছি এবার, কিন্তু হ্যাঁ প্রত্যেকটাই মান বসাচ্ছি বলে প্রত্যেকটারই কিন্তু সাইন কনভেনশন করলাম। দ্যাট ইমপ্লাইজ 1 বাই, এবার এই ইউ ড্যাশটা মানে আমরা জানি ইউ এর মান ইউ ড্যাশ, এবার সেই ইউ ড্যাশের মানটা বেরাবে এখান থেকে, ঠিক আছে। এটা কিন্তু বারবার বলছি, বুঝতে পারছো কিনা ভাবো, যে যখন ইউ আর ভি আর এফ এর মধ্যে কোনো একটা বের করব, তার সাইন কনভেনশন করবো না, তাহলে সেটা সাইন সহ বেরাবে। কিন্তু তার মান যদি দেওয়া থাকে বা তার মান যদি ধরে নিই এটা অমুক, তখন কিন্তু সেটা বসানোর সময় সেটা সাইন কনভেনশন করেই বসাতে হবে। চলো, তখন কিন্তু তার শুধু মানটা বেরাবে, যে জিনিসটা ধরেছি, চিহ্ন বেরাবে না, ঠিক আছে। চিহ্ন অলরেডি আমরা জেনে গেছি, এটা ধরে আমরা কাজটা করছি। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা -1 বাই ইউ ড্যাশ, এটা প্লাস 3 বাই ইউ ড্যাশ ইকুয়াল টু 1 বাই 60, দ্যাট ইমপ্লাইজ ইউ ড্যাশ লসাগু নিতে গেলে -1 প্লাস 3 ইকুয়াল টু 1 বাই 60, দ্যাট ইমপ্লাইজ 2 বাই ইউ ড্যাশ ইকুয়াল টু 1 বাই 60, দ্যাট ইমপ্লাইজ ইউ ড্যাশ ইকুয়াল টু 120 সেন্টিমিটার। তাহলে 1/3 এই বিবর্ধন পেতে গেলে বস্তুটাকে 160 সেন্টিমিটার দূরে রাখতে হবে, ঠিক আছে। চলো, এখানে আমাদের আলো শেষ হলো, দেখা হচ্ছে আলোর প্রতিসরণে। বাই বাই।